আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের যে বিষয়টি সেটি হলো জিন ভূত ও অলৌকিক ঘটনের যত কথা। আসলে জিন ভূত নিয়ে বলতে গেলে অলৌকিক ঘটনা যেরকম পৃথিবীতে অনেক আছে, আজকে আমার ব্যক্তি জীবনে দুটি অলৌকিক ঘটনা বলবো। আর জিন ভূত বলতে গেলে মুসলিমরা এখানে জিনের একটা ব্যাখ্যা মুসলিমদের ভিতরে কোরআন হাদিসে আছে, আর নন মুসলিমদের ভিতরে এটা এখনো পরিষ্কার নয়। তারা যেটাকে খ্রিস্টান যেটাকে বেশিরভাগ তারা বলে প্রেতাত্মা, আর হিন্দু বা অন্য ধর্মের লোকরা সেটাকে বলে ভূত। আসলে এটি চলে আসছে, বৈজ্ঞানিকভাবেও এটাকে খুব একটা ব্যাখ্যা দেওয়া যায়নি। কারণ আমরা দেখি আমেরিকার বিশাল বিশাল রাজ্যে তাদের খামার বাড়িগুলিতে একেবারে খোলামেলা রাত্রে বিশাল বিশাল ঘটনা ঘটে। তারা এটাকে ভাবে যে প্রেতাত্মা। আসলে এটা আমাদের দৃষ্টিতে এটা যদি জিনের কাজ। জিন আসলে একটা বহুরূপী প্রাণী। সে কখনো কিছু সংখ্যক জিন শয়তানের রূপ ধারণ করে, কিছু সংখ্যক জিন ভূতের আচরণ করে। আসলে অ্যাকচুয়ালি এই সব কিছুই জিনেরই কাণ্ড। যেরকম ইউরোপের গ্রীষ্মের গ্রীস এবং অন্য দেশে এই ধরনের বহু ঘটনা কাহিনী আছে। এমনকি আমাদের যে কয়েকজন দার্শনিক ছিল, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, এদের জীবনেও এরকম বহু ঘটনা ঘটেছে। সেটা তারা বিভিন্ন জন ব্যাখ্যা দিয়েছে। এমনই ঘটেছে, রাজা বলেছে কালকে আমি এই জিনিসটা করব, সেটা অগোচরে জিন জাতীয় গোত্র প্রাণী শুনতে পেরে সে সেখানে এরকম একটা শুভনীয় ঘটনা ঘটালো। সবাই বিশ্ব প্রকাশ হলে কি করে ঘটলো। এরকম বহু কাহিনী ঘটনা পৃথিবীতে আছে। আসলে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা যেরকম বিজ্ঞানীরা আজও দিতে পারেনি, ইসলাম ধর্মে বা কোরআন হাদিসে জিনের স্পষ্ট কথা বলা আছে। আমি আজকে আমার ব্যক্তি জীবনে পারিপার্শ্বিক পরিবেশে কিছু ছোট্ট ছোট কিছু ঘটনা বলবো, আর পরিশেষে আমি আমার ব্যক্তি জীবনে ঘটে যাওয়া দুটি অলৌকিক ঘটনা একটি ছোট্ট গল্প দিয়ে শেষ করব। আমার পূর্বপুরুষরা ধানমন্ডির ঈদগাহ বসবাস করতেন। সেটা তখনও ধানমন্ডিতে একর হয়নি, গভর্নমেন্ট একর করেনি। তখন আমার পিতার বয়স যখন 20-22 ছিল, তখন ওনারা রায়বাজারে এসে রাত্রে মাছ ধরতো। সে রায়বাজারটা ছিল একটা বিশাল একটা, মানে বর্ষাকালে এটা সাগরের মধ্যে দেখা যেত। সেখানে তখন কোনো তেমন বিল্ডিং ছিল না, টোটালটি পানি ছিল। একদিন তারা 3 বন্ধু মনস্থির করলো যে তারা আজকে রাত্রে তারা মাছ ধরবে। তার 3 বন্ধু মনস্থির করলো আজকে রাত্রে মাছ ধরবে। বলছে, আউয়াল তোমাকে আমি, বশির বলে আউয়াল তোমাকে আমি রাত্রে ডাক দিব, তুমি ডাকের সকাশে উঠে যাবে। যথারীতি 1টার পর গভীর রাত্রে বসির এসে বললো যে আউয়াল ওঠো, আমার মাছ ধরতে যাবো। তখন আউয়াল উঠে গেল। উঠে গিয়ে এক বাকি হাঁটতে হাঁটতে লাগলো, বসির সাথে হাঁটতে হাঁটতে লাগলো। এক পর্যায়ে সে রায়বাজার সেই বিশাল যে একসময় যে জলরাশি ছিল বর্ষাকালে, সেখানে দেখলো বসির শুধু পানির উপরে দৌড়াচ্ছে, আর পানির উপরে দৌড়াচ্ছে, পানিতে ডুবছেও না। তারপর মাছ ধরে সে মুখে মুখে চাপিয়ে চাপিয়ে সে মাছ খাচ্ছে, এরকম করতেছে। তাওয়াল দাঁড়িয়ে দেখলো যে কি ব্যাপার, এটা কি করে সম্ভব? বসির তো পানিতে না ডুবে পানির উপরে হাঁটছে, দৌড়াচ্ছে এবং মাছ খাচ্ছে, আবার আমাকে পানিতে ডাকছে। আউয়াল ভয় পেয়ে গেল। যখন বসির বেশে, সেটা ছিল একটা পেতনি, যখন আউয়ালে খুব নিকট আসলো সেই পেতনি মাছ নিয়ে, তখন আউয়াল উনি একদম অসুস্থ পড়লেন। সেই যে তার 2 বন্ধুর সাথে কথা বললো, যে বসির সাথে আরেক বন্ধু, আবার তারা ঠিক আধা ঘন্টা পর আবার তার বাসা আসলো, বললো যে আউয়াল 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 উঠো, আমরা মাছ ধরতে যাবো। তখন আউয়াল ওনার আম্মা বললো যে ও তো কিছুক্ষণ আগে মাছ ধরতে গেল।
দুই বন্ধু ছোটাছুটি করে অনেক সেই রায়বাজার সেই প্রান্তে আসলো, ঘাটের কাছে এসে দেখলো আওয়াল পড়ে রইল। হঠাৎ আওয়াল পড়ে রইল। তারা দুই বন্ধু ধরাধরি করে বাসা নিয়ে আসলো। তখন 3 দিন সে প্রায় আউয়াল অজ্ঞান ছিলেন। এরপর 3 দিন পর ভালো হওয়ার পরে এই ঘটনা সবাইকে সে বলে। এরকম এমনি করে আরো বহু ঘটনা আছে জীবনে ঘটে গেছে। আমাদের নানির বাসা উত্তরা আজিমপুরে। আমার নানি কিছু জমি পাকিস্তান পিরিয়ডে গাজীপুর জেলার বাসনে ক্রয় করেছিল। সেখানে আমরা মাঝে মাঝে যেতাম। সেখানে আমার নানিরই একটা দুঃসম্পর্কের বা আমার একটা মামা ছিল আজিজ নাম, তিনি জয়দেবপুরের মিলে কাজ করতেন। গভীর রাতে উনি আসতেন, বাসা ফিরতেন। একদিন তিনি বাসা আসছেন, হালকা চাঁদনি রাত। তখন একটি ছায়া হাত এরকম করে তার পিছন সামনে আসছেন। সেই যেখানে উনি মেন রোড থেকে প্রায় 4-5 কিলোমিটার হেঁটে বাসা আসতেন, এই ছায়াটা মৃত চাঁদনি রাত ছায়াটা তার সামনেতে আসতেছে। আর সেই আজিজ ভয় পেয়ে পেয়ে গান গাচ্ছেন, কিন্তু কিছুতেই ছায়াটা তাকে ছাড়ছে না, সামনে আসছে। এর ভিতরে উঁচু চুকু একটা টিলা ছিল, তাল গাছ ছিল। সেগুলি পেরিয়ে সে দৌড়ও দিতে পারছে না, সে থেমে যেতে পারছে না। সে ভয় পেয়ে জোরে জোরে গান গেল। তারপরে সেটা সামনে আসলো। যখন বাড়ির সামনে একেবারে আজিজ মামা যখন বাড়ির সামনে এসে পড়লেন, তখন সেই ছায়াটা তাকে একটা ছোবল মারলো। সেই ছোবলের বাতাসে সে তার বাড়ির আঙ্গিনায় পড়ে বিশাল একটা চিৎকার দিল, মা বলে। তোর মা আর আব্বা ভাই বোন সবাই ছুটে আসলো। সে তখন অজ্ঞানের মতন হয়ে গেল। সেও পরের দিন ভালো এই ঘটনা সবাইকে বললো। আসলে এমনি বহু ঘটনা আছে জীবনে ঘটে যায়, ঘটবে। এরকম আরেক ঘটনা বলা যায় আমার ব্যক্তি জীবনে ঘটেছে। আসলে এটার ঘটেছে যেরকম আমরা ঢাকায় বসবাস করলে আমরা একটা মৎস্য খামার করার জন্য আমরা কিছু জমি ক্রয় করি। সেখানে আমি প্রতি মাসে 2-3 দিন যেতাম, সেটা তদারকি করতাম গিয়ে। একদিন সেই জেলে সম্প্রদায়ের 2 জন আমাকে বলল, সাহেব আপনি কি রাত্রে মাছ ধরা দেখবেন? আমি না ছোট্ট ডিঙ্গিতে এত বিশাল পানি রাশি, আমি তেমন সাঁতারও জানি না, আমার ভয় লাগে। না আজকে চলেন যাই, মাছ ধরে দেখবেন। আমি গেলাম রাত্রে। তা মাছ সবাই মিলে মাছ ধরছে। তখন দিনের বেলা শীতকালে বহুবার দেখেছি এখানে বিভিন্ন প্রকার গাছ আছে এবং একটা বট গাছ আছে। সেই বর্ষাকালে সেখানে সেই গাছে প্রায় 4-5 ফিট পানিতে গাছের তলিয়ে যেত, মানে গাছগুলি সবগুলি গাছগুলি। আর বর্ষা এলাকা, পুরাটা বর্ষা এলাকা ওই এলাকাটা। তখন ওরা মাছ ধরছে। সেই দিনও ছিল মৃদু একটা অমাবস্যার মতন একটা অবস্থা। মাছ ধরছে আর আমি নৌকাতে বসে আছি। সবাই নৌকাতে সে মাছগুলো রাখলো। হঠাৎ করে তাকিয়ে দেখি বট গাছের দিকে একটা মাথা, শুধু কোনো দেহ নেই, কিছু নাই। বট গাছটা 6 তলার সমান উচ্চতা হবে। সে মাথাটা প্রায় 3 তলার সমান। একটা মাথা শুধু আমার দিকে তাকায় হাসতেছে আর কি যেন আলিঙ্গন করতেছে মুখ দিয়ে। মাথাটা আমি তো প্রচন্ড ভয় পেলাম। এবং 2-1 ডাকলাম জোরে জোরে, এই এদিকে আসো। ওরা কি আসলো যে মা। আর এখান থেকে আমি সব ভয় পেয়ে নৌকাটা আমি প্রায় এদিক সেদিক করি মনে পড়েই যাবো। একদিন জেলেদের কিছু মাছও পানিতে পড়ে গেল। সেই মাথাটা আস্তে আস্তে আমার একেবারে খুব কাছে আসলো। আমি তাকেই দেখলাম যে এটা অদ্ভুত ঘটনা, এটা কিরকম মাথা, মানুষ নেই, কিছু নাই, তাছাড়া শূন্যের ভিতরে। আর যখন আমার কাছে আসা মাছ ছিল, আমি তো চোখ বুঝে শুয়ে পড়লাম চিৎকার করে। ওর জেলেরা ছোটাছুটি করে আসলো, আসা আমাকে ধরাধরি করে নিয়ে গেলো। আসলে তখন আমি ঘোরের ভিতরে, আমি একটা ঘোর অবস্থায় ছিলাম। ওখানে আমাদের সেই গ্রাম্য ভাষা নিয়ে আসলো। এরপর সবাই পানি টানি দিয়ে আমাকে আস্তে আস্তে সুস্থ করলো। এরকম বহু ঘটনা জীবনে আসলে ঘটেছে। আরেকটি বাস্তব ঘটনা বলি। আমি যখন এসএসসি পরীক্ষা দেওয়ার একটা প্রিপারেশন নিচ্ছি আমাদের ধানমন্ডির 19 নম্বর বাসায়, সেখানে তখন আমার মা বাবা ছিল, আমি তো ছিলাম। টেস্ট পরীক্ষার পরে এসএসসির একটা ফাইনাল পরীক্ষা, এসএসসি ফাইনাল পরীক্ষা প্রিপারেশন নিচ্ছি। আমি সাধারণত সকালে একটু কম পড়তাম। রাতে 12টা থেকে আমি সাধারণত 4টা পর্যন্ত আমি আমার ছাত্র জীবনে এভাবে লেখাপড়া করতাম, যে রাত্রে 12টা থেকে আমি 4টা পর্যন্ত লেখাপড়া করতাম। এইভাবে আমার
ছাত্র জীবনে এইভাবে আমি কাটিয়েছি লেখাপড়াটা, আসলে এইভাবে আমার অভ্যাস হয়ে গেছিল। তার একদিন আমি পড়তেছি তো আমি ওই ধানমন্ডি 19 বাসায় একটি কামরা, আমি একাই থাকতাম পশ্চিম দিকে। পড়তেছি হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ার পর আমি পশ্চিম দিকে ওই রুমে, আমার সেই রুমের 3টা জানালা ছিল। তো আমি একটা জানালা পশ্চিম দিকে খুলে দিলাম আর হারিকেন ধরে পড়লাম। হঠাৎ দেখি একটা মহিলা পশ্চিম দিকে আমাদের দেওয়ালের ভিতরে একটি মহিলা, একটা মহিলা কালো শাড়ি পরা, তার মুখ দিয়ে শুধু আগুন বের হচ্ছে আর চোখেও তার আগুন। তা আমাকে সে ডাকতেছে, তা আমি হঠাৎ আমি ভয় পেয়ে গেলাম, আমাকে কেন ডাকতেছে? এই করে সে তাকে দেখলাম, তার পা দুটি মাটির উপরে। তা আমি ভয় পেয়ে গেলাম, ভয় পেয়ে আমি সেটা আমার যত কাছে আসতে থাকলো, হঠাৎ করে আমার সে হারিকেনের নিভে গেল। আর আমি ভয় পেয়ে পাশের রুমে আমার মা বাবা ঘুমাতো, সেখানে আমি জোরে চিৎকার করে মাকে ডাকলাম, মা মা মা, কি যেন এখানে একটা আসছে। তা মা আমার রুমে আসার সাথে সাথে বললো যে কারেন্ট আসলো, মাকে উঠানোর সাথে সাথে কারেন্ট আসলো। তখন বললো কোথায় দেখছি না। আমি মা ওই যে দেখো বললাম। আমার আম্মা তখন তো পরে উনি খুব নামাজি লোক, এবং উনি কি করলো, উনি কোরআন তেলাওয়াত সবসময় করতো, উনি বিভিন্ন সূরা পড়া শুরু করলো। কারেন্ট আসলো, রুমের মধ্যে কারেন্ট, তখন রাত্রে প্রায় 2টা বাজে কারেন্ট আসলো। মা খুব দূর পড়তে ওঠা, মা দেখেন, উনিও দেখলো, হ্যাঁ সেই মহিলা স্টিল দাঁড়িয়ে আসলো। আমরা জানালা কানাদা দেখলাম, আমাদের দুজনকে ছাদের উপরে যেতে বলতেছে। তখন আমার আম্মা আরো জোরে তখন আরো সূরা তোরা পড়া শুরু করে দিল। তখন এসে মহিলা যায় না, আমার শুধু ইশারাতে ছাদে যাওয়ার জন্য। তখন আমার আম্মা বললো, আজকে আর এখানে ঘুমানো যাবে না, চলো আমার রুমে চলে। সেই দিনে সেই একটি ঘটনা এরকম ঘটলো। আরেকটি ঘটনা বলতে চাই, যেরকম ব্যক্তি জীবনে আসলে এরকম ঘটনা বহু ঘটেছে। বাস্তবে আসলে আমি ভূত, জিন বা পাগল এদের থেকে সবসময় দূরে সরে থাকতে চাইতাম, এবং এগুলো একটু মনে একটু ভয় লাগতো, এদের আসর টাসর হয়ে গেলে তো দেখতাম যে অনেক ক্ষতি হয়। এই জন্য এদের থেকে দূরে থাকাটা আমি খুব পছন্দ করতাম। একবার ব্যক্তি জীবনে আমাদের একটা জীবনে খুব একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ করে আমাদের ভাইদের মধ্যে একজনকে জিন আসর করে ফেললো। তখন ওকে ভালো করতে গিয়ে দেখা গেল যে সবাইকে আসর করে ফেললো। তো আসর করে ফেললো, যে কি অদ্ভুত ঘটনা, সবাই আসর করলো। তখন আমাদের বাসা যে আসে তাকে আসর করে ফেলে। এই ঘটনা প্রায় 10-12 দিন চললো। তা আমি যেখানেই যাই, তখন আমি 2টা জানাজা পড়লাম এই 10-12 দিনের ভিতরে। সেই জানাজা পড়তেছি, সেখানে উপরে গাছ ছিল, গাছের পাতাগুলো আমার মাথা ফালাইতেছে কে জানে। আমি আশ্চর্য ভয় পেয়ে গেলাম। আমি ধানমন্ডি লেকে হাঁটতে যাই, দেখেন গাছের পাতাগুলো শুধু আর কারো মাথায় না, আমার মাথায় ফেলে দেয়। আমি আবার বাসা আসি, রাত্রে দেখে আমাকে একেবারে বুকের মধ্যে বসে গলা চেপে ধরে সে দম ছুটে যায়। তখন বিভিন্ন সুরটোরা করি, তাও ছাড়তে চায় না। এইভাবে আমরা 4 ভাই, আমরা তখন 5 ভাই এটাকে খুব সিরিয়াস নিচ্ছি যে আমাদের 5 ভাইকে ডিস্টার্ব করেছে এই বাড়ির। তখন আমরা গাজীপুরের কাপা শেখ হুজুরের যিনি জিন ছাড়ান, ওনার শরণাপন্ন হলাম। উনি আসলেন, বাসায় অবস্থান করলেন, রাতে থাকলেন। উনি বিভিন্ন আইটেমে উনি চিকিৎসা শুরু করে দিলেন। শেষে দেখা গেল আসলে একটা জিন এসেছিল। সেই জিনটা আমাদের বাড়িতে তখন বাড়িটা নতুন কাজ চলছিল। সেই জিনটা দেখলাম যে ফ্ল্যাটটা খালি, কনস্ট্রাকশন কাজ ছিল, একটা বিশাল একটা শিকল নিয়ে সে একদম আঘাত করতে চিৎকার দিয়ে বাসাতে চলে গেল। পরের দিন আমরা দেখলাম যে আমাদের বেশ কিছু ট্রিটমেন্ট উনি হুজুর দিল, আমরা সবাই ভালো হয়ে গেলাম। আসছে যে ঘটনা, এটা একটা বিস্ময়কর ঘটনা, আমরা সবাই অনুভব করলাম। আসলে জিন যে আছে বোঝা যায়। ভূতের ব্যাপারটা আগেই বলছি যে এটাকে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতি বিভিন্ন ব্যাখ্যা দেয়। এবার আমি দুটি ঘটনা যেটা অলৌকিক বলবো, আর এরপরে ছোট্ট একটি গল্প দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করবো। আমার পৃথিবীতে অনেক নবী বা বিভিন্ন মানুষের জীবনে অনেক এই ঘটনা ঘটেছে অলৌকিক। আমার জীবনে 2টি অলৌকিক ঘটনা ঘটেছে, আমি ছোট্ট করে 2টি অলৌকিক ঘটনা বলছি, আর পাশাপাশি শেষে একটি গল্প দিয়ে আজকের ভিডিও শেষ করবো। প্রথম গল্পটি বলছি, তখন আমি এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম।
দিনের 10টার সময় আমাদের ধানমন্ডির 19 বাসায় একটা লোক আসলো, গোপ আছে, দাঁড়িয়ে আছে, লম্বা করে, ফর্সা সুন্দর, আসলো লুঙ্গি পরা এবং একটা শার্ট পরা। আসলে এসে ডাকলো যে তা আমি ওনাকে ভিক্ষা দিতে চাইলাম, চাল টাল, উনি ভিক্ষা নিল না। আর আমরা সবাই আমরা ওই বাসার আমাদের যৌথ পরিবার ছিল, প্রায় 20-22 জন বেরিয়ে আসলো, সবাইকে ওই লোকটা সবাইকে সরিয়ে দিল এবং কাউকে বলছে এখানে থাকতে, আমরা সবাই ভিতরে চলে যাও। আমাদের মেইন গেটের সামনে উনি এসে দাঁড়ালো আর সবাইকে বললো ভিতরে চলে যাও, সবাই ভয় পেয়ে সব ভিতরে চলো। আমি শুধু দাঁড়ালাম, আমার আম্মাকে ডাকতে বললো, আমি আমার আম্মাকে ডাকলাম। আম্মা আসলো, বললো যে আমার সাথে তাকাইলো, বলছে যে আপনার ছেলে? আর হ্যাঁ আমার ছেলে। কি করে? পরীক্ষা দিবে। তখন বলছি যে মানে বলছি যে আপনার ছেলেকে বলেন আমাকে একটা কাপড় দেওয়ার জন্য, তার নিজের জামা। তা আমি আমার আম্মা দাঁড়ালো, আমি নিজে করতে আমার একটা জামা এসে ওই লোকটাকে দিলাম। লোকটা লম্বা চড়া, একটু দাঁড়িয়ে আছে এবং চুলগুলো বড় বড়, একেবারে একটা বিশাল লম্বা লোক। তখন আয়সা আমাকে বললো, হ্যাঁ খোকা, তোমার নাম কেন? বললো আমার নাম মোহাম্মদ হোসেন। ভালো, এখন খোকন। বলে ডান হাতটা দাও। ডান হাতটা দিলাম। ডান হাতটা দেওয়ার পরে একটা শিকড় দিল, গাছের একটা শুকনো শিকড় দিল। বললো এটা তুমি যে কোনো বৃহস্পতিবার তুমি এটা গলায় পড়বে, তাই তোমার ভালো হবে। এই বলে উনি চলে গেল। তা আমরা হাতে নেওয়ার পরে আমার আম্মা আর আমি আবার ওনার মানে 1 সেকেন্ডে ওনার পিছন দিকে তাকলে কোন রোডে উনি চলে যায়, কয়েক সেকেন্ডে নাই হয়ে গেল। তা আমার মা, আমার আম্মার আমি দুজনে একটা বিশ্বপ্রকাশ হলো, কি ব্যাপার, এটা দেওয়ার পর কয়েক সেকেন্ডে আমরা তাকায় দেখলে লোকটা নাই। এরকম কিন্তু কোনো মানুষ যেতে পারে না। ঠিক আছে, আম্মা রুমে চলে গেলো। আমি আমার রুমে রেখে আমি যে রুমে থাকি সেখানে আমি নামাজ শিক্ষা বইয়ের ভিতরে ওই গাছের ঠাইলটা আমি রেখে দিলাম। তাই আমি বললাম যে লোকটা কি দিল আমাকে, যে দেখি তো মাঝে মাঝে দেখি ঠাইলটা ধরার সাথে সে শূন্য হাঁটে, দৌড়ে, খেলে, দৌড়ে। আমি বলি আমার কাছে আসছো, আমার কুলে এসে বসে পড়ে। আমি বলি আমার ওই যে আমার উপরে ওই দেওয়ালে যায়, আমার সেই ওই কার্নিশে ওইখানে যাও, ওই রুমে যাও, আমার সেই ওই বইয়ের উপরে যাও। আমি যা বলি তাই শোনো, এটা শুধু আমি তো কাউকে আর বলি না। আমি কি ব্যাপার, এটা কি পেলাম, আর ভাবলাম যে বৃহস্পতিবার ঠিক আমি দিব, এটা গলায় দিব, এটা আমি ওই লোকটা বলছে। তো একটা বৃহস্পতি চলে গেল। তখন আমি এটা রায়বাজারে গিয়ে ক্রয় করতে পারিনি, কিন্তু বাজার যেতে হবে। একটা বৃহস্পতি চলে গেল। তখন আমি মাঝে মাঝে পড়ার ফাঁকে কাউকে বলি না। এই বাসায় তো অনেক লোক, আমার মাকেও বলি নাই। মা তো জানে একটা জিনিস আমাকে দিচ্ছে, এইটুকু জানে, তাকে বলি না। আর বাসায় তো প্রচুর যৌথ পরিবার, অনেক লোক, কাউকে আমি কিছু বলি। শুধু আমি নিজে একা একা যখনই সময় পাই ওই নামাজ শিক্ষা বইটা আমি খুলে বলি যে আসো আমার কাছে। সেটা আমার কাছে এসে খুলে বসে পড়ে। আমি আবার যাও, উপরে চলে যাও, উপরে চলে এরকম। আবার তুমি একটু ঘুরেও দেখি আমার শার্টটা উপরে সুন্দর, সে ঘুরে একা একা। আমি তো অদ্ভুত খুশি যে কি একটা জিনিস দিল, এটা তো জীবনে এরকম জিনিস দেখি নাই। পরে আজকে এক বৃহস্পতি চলে গেল, পরবর্তী একটা বৃহস্পতিবার আমি কি করলাম, বাজারে গেলাম। বাজারে গিয়ে আমি সেই তাবিজটা কিনলাম, একটা কাইতন কিনে আনলাম। আস্তে আস্তে মনের আনন্দে আমি খুশি হয়ে বাসার কাছে একটা এসে দৌড় দিলাম। আমি এই জিনিসটা ওই লোকটা বললাম আমি আজকে পড়বই। দৌড় বাসার কাছে এসে তখন আমাদের রায়বাজারতে আমাদের 19 সময় মধুবাজার এখানে বাড়িঘর খুব একটা ছিল না, ফাঁকাই ছিল বলা যায়। আমি দৌড় দিয়ে আসাতে একটা ইটা উঁচা হয়ে আসলে আমি জাস্ট একটা আমার একটা আঙ্গুলে আমি একটা আঘাত পেলাম। ইটাটা দাঁড়িয়ে ছিল, একটু রক্ত বেরিয়ে গেলো। তখন আমি মুখটা আমার ভিড়িয়ে গেল, আল্লাহ কি ঘটলো, এটাই শুধু বললাম। বলে বাসা ঢুকলাম, ঢুকে মনে খুশিতে ওই নামাজ শিক্ষা বইটা বের করলাম। বের করে দেখি যে ওই গাছটা আর নাই। অদ্ভুত আমার লাগলো যে জীবনে কি করলাম। এখন ওই গাছটা হারিয়ে গেল। আর মাকে বললাম যে মা, আমাকে যে জিনিসটা দিয়েছে সেটা নাই। তোকে যে বলছে বৃহস্পতি আইনে পড়িস নি, কেন না পড়িনি মা, ওইটা আজকে পড়তেছিলাম, আজকে বলি নাই যে উষ্টাকে সেই রক্ত বেরিয়েছে, আর এরকম একটা কথা বললাম। ওইটা আসলে দেখি, বাসায় এসে দেখি ওই বইয়ের ভিতরে আর নাই, আর পড়তে পারলাম না। এটা আমার জীবনে একটা মানে ছাত্র জীবনের একটা অলৌকিক ঘটনা। আবার 2010-এ একটা আরেকটি ঘটনা ঘটেছে। 2010-এ আমাদের পূর্বপুরুষদের বাসা ছিল ধানমন্ডির ঈদগাতে। তখনও গভর্নমেন্ট একর হয়নি, ধানমন্ডিতে এরকম সোসাইটি গড়ে ওঠে নেই। তখন এটা গ্রাম ছিল, ধানমন্ডি ঈদগাহ, সেখানে আমাদের পূর্বপুরুষদের জন্মস্থান। সেখানে আমাদের পূর্বপুরুষদের জন্মস্থান। তা আমি সাধারণত বিভিন্ন সময় পেলে বিভিন্ন মসজিদ নামাজ পড়ি। আর ঈদগাহ মসজিদের নামাজ পড়লে আমার কেন জানি ভালো লাগে। তা আমি প্রায় ওই সময় এখনো ওইখানে ঈদগাহ মসজিদ নামাজ পড়ি। এরকম
3 দিন ধরে আমি দেখছি যে একটা লোক ধানমন্ডি ঈদগাহ মসজিদের কাছে সব ওখানে সব লাইট পোস্টে লাইট আছে, কিন্তু একটা লাইট পোস্টে লাইট নাই, লাইট বন্ধ। তখন আমি কি করলাম, উনাকে 3 দিন ধরে আমি দেখলাম ওখানে নামাজ পড়ি বা ধানমন্ডি লেকে আমি হাঁটি ঘুরি, তখন ওকে 3 দিন দেখলাম। একদিন অনেক আমি অ্যাভয়েড করে দূরে দূরে চলে যাই। আমি সাধারণত ওই যে একটু পাগল টাইপের এইসব লোক একটু দূরে থাকতে চেষ্টা করি, জিন বুদ্ধ পাগলের দূরে চেষ্টা করি। তা আমি ভয় পেয়ে চলে গেলাম মানে দূরে থেকে। উনি 3য় দিন আমাকে দেখলো, আমি দূরে দিয়ে যাচ্ছি, ইশারাতে হাত দিয়ে আমাকে ডাকলো, এই এরকম করলো বলে। তা আমি তো ভীষণ ভয়, আমি তো এখন দূরে দূরে পালাতে পারছি না, যাইতে পারছি না। এদিকে ধানমন্ডির সাথে রোডে তো গাড়ি চলছে, ওই মাথার একটু একটা বিল্ডিং এর পরেই জাস্ট আমাকে ডাকলো। ডাকলো, মানুষ যাচ্ছে টাচ্ছে, যে যার মতো চলে যাচ্ছে, আর ডাকলো। আমি কাছে গেলাম, বললো বস। বসলাম, বৈশা আমাকে বললো তোর নাম কি? আমি বললাম মোহাম্মদ হোসেন। ডাক নাম কি? খোকন বললাম। এটা শুনলো তার বাসা কোথায়? আমি ধানমন্ডি স্টপ করার কাছে। বসার পর আমি সেই সময় ভাবতেছি যে লোকটা আসলে কি আমাকে কি কোনো ক্ষতি করবে না, পাগল নাকি? আমি তো ভয় অস্থির, ঘেমে মানে একেবারে খুব অবস্থা আমার খুব খারাপ। তখন উনি তখন ভাবলাম যে উনি কি আসলে অন্য কি করণে, কি আমি ভেবে পাচ্ছি না। উনি আমাকে প্রথমে 3 সূরা ইখলাস পড়ালো, উনি নিজে বললো, আমাকে বললো পড়। আমি মাটিতে বসে পড়লাম, সূরা ফাতিহা একবার পড়ালো। এখান থেকে প্রচুর মানুষ দূর যাচ্ছে আসছে, আমি কাউকে কিছু বলতেও পারছি না, উনি যা বলছে তাই করতেছি। উনি কি করলো, সূরা ফাতিহা 3 বার পড়ালো, একবার সূরা ইখলাস 3 বার পড়ালো, ফাতিহা একবার পড়ার পরে ওখানে যে রাস্তায় যে যত ধুলা আছে আমার মুখের মধ্যে বললো হা করলাম, সমস্ত ধুলা আমার মুখে দিতে থাকলো। আমি বললাম কি অদ্ভুত, আমি কি করতেছি, আমি কি মরে যাবো নাকি এরকম আমি ভাবতেছি। হঠাৎ করে যে ধুলা বেশ 3-4 বার সেই ধুলা মুখে ভরে দিল। হঠাৎ করে দেখি যে আঙ্গুরের মতন এত সুন্দর চমৎকার আঙ্গুরের মতো মিষ্টি ফল, জীবনে খাই না, কোথাকার কি ফল। আমি তখন ফলই খাওয়া শুরুছি। প্রায় 8-10 মিনিট আমাকে ফল খাওয়াইলো, খাওয়া থামলো। আমি বললো যে তোর কাছে কোনো টাকা আছে? আমাকে বললো। আমি তো হ্যাঁ, আমি তো টাকা কিছু ছিল, আমি ঘুরতে খাওয়া দাওয়া করছি, নাস্তা করলাম, এখন আমার 6টা টাকা আছে শুধু, এটা বললাম। হ্যাঁ দে 6 টাকা দিলাম ওনাকে। 2 টাকা করে ছিল, কাগজের টাকা। আমি তাকে দিলাম, উনি করলো 4টা টাকা রেখে দিল, আর 2টা টাকা আমাকে আবার দিয়ে বললো তুই এটা রেখে দিস, তুই এটা নে। 2টা দিকে ওই 2 টাকা পাখিওয়ালা 2 টাকা কাগজের, ওখানে একটা লাল দাগ ছিল 2 টাকা। আমি একটা ওটা রাখলাম, আর আমাকে বললো তোকে আজকে আমি একটা পরীক্ষা করব, তুই দেখি তুই কোন জিনিসটা নিস, তুই যেটা চাবি সেটা আমি তবে তুই পাবি, এটা আমার বলতেছে। আমি তো ভয় পেলাম যে কি দিবে। উনি বললো যে আমি 2টা জিনিস বলি, তুই যে কোনো একটা জিনিস তুই স্থির করবি, তুই কোনটা নিবি বললো। আমাকে বললেন, আমি তো সাহস হলে যান যে তো বলেন। তো বললো যে তোকে আমি ঢাকা শহরের যে সবচেয়ে বড় বড় ধনী আছে না, এর ভিতরে একটি তুই হবি, এটা বলতেছে। আরেকটি হলো তুই একটা মানে জ্ঞান নিতে পারিস, যে জ্ঞান তোর একটা জ্ঞান হইলে তোর একটা সুনাম হলে তোর একটা ভালো হলো, তোকে মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে, এরকম তুই কোনটা নিবি বল। তা আমি বললাম যে তুই 1 মিনিট চিন্তা কর। আমাকে বললাম চিন্তা করতে একটা উত্তর দিন। তা আমি বললাম এই ঢাকা শহরে 8-10 জনের ধনী ভিতরে আমি একজন হয়ে যাবো, এটাও ভাবলাম। আবার একটা জ্ঞানী লোক হবো। তখন আমি ভাবলাম যে আসলে তো অর্থ করি বা সম্পদ চলে যাবে, আমি জ্ঞানটাই নেই। জ্ঞানটা যদি আমার জীবনে, আমার পরিবারের জীবনে, আমার মানুষের জীবনে যদি কোনো একটা উপকার আসে, সেটাই মনে ভালো হয়। সম্পদ দিয়ে তো আমি সবার উপকার করতে পারবো না, মনে হয় জ্ঞান দিয়ে আমি মানুষের উপকার করতে পারবো। আমি বলছি আমি জ্ঞান নিব। তখন উনি আমাকে ওই 6 টাকা বা 2 টাকা আমাকে দিয়ে বললো এটা তুই রেখে দিস, এটা তোর মঙ্গল হবে। তা আমি বাসায় এসে কাউকে বললাম না, ভীষণ ভয় পাচ্ছি যে কি দিল হুজুরে, কি হইলো, মানে একটা আতঙ্কের ভিতরে ছিলাম, আমি কাউকে বলতেও পারতেছি না। একদিন এর ভিতরে আমাদের একটা জমি রেজিস্ট্রি হলো, আমি একটা পুরাতন দলিলের ভিতরে 2 টাকাটা আমার ছিল। তখন রেজিস্ট্রির পরে ওনার কাছে ওই 2 টাকা সহ আমি দিয়ে দিলাম। কিভাবে ওই লোকটা আবার ফোন দিয়ে আমাকে বললো যে ভাই আপনার দলিলগুলি আবার একটু একটা চেক করে আবার একটু দেখে যান। তো আমি দেখতে গেলাম, দেখে আমার সেই 2 টাকা পরে আমি আবার নিয়ে আসলাম, নিয়ে এসে বাসায় রাখলাম সেই ফাইলে রেখা। এখন আমার আরো ভয় লাগতেছে। আমি যাক আল্লাহ, এটা আমি কি আসলে পাগল হয়ে যাবো না কি হবে, কি দিল কি বললো লোকটা, মানে ভেবে পাচ্ছি না। তখন কি করছে 2 টাকাটা আমি
মধুমাতা জামে মসজিদে আমি ওই ধান বাক্স ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি এসে বললাম দেখি, পরের দিন আবার ওই ফাইলটা আমি পারলাম, ওই 2 টাকা আমার ফাইলের ভিতরে এসে বললো। আসলে আমার জীবনে এই যে দুটি অলৌকিক ঘটনা সত্যি বাস্তবিক ঘটেছে। এখন আমি শেষ একটি গল্প, আমার নিজের লেখার শেষ একটি গল্প দিয়ে আমি আজকের এই ভিডিওটি শেষ করব। একই মহল্লা জিসান আর স্মিতারা বসবাস করত। ছোট থেকে তারা দুজনে বড় হতে লাগলো, একে অপরকে তারা গভীরভাবে ভালোবেসে ফেললো, কেউ কাকে ছাড়া যেন বাঁচতেই পারবে না, এরকম একটা অবস্থা। ইতিপূর্বে জিসান সর্বোচ্চ ডিগ্রি লাভ করে সে চাকরি খুঁজতে লাগলো, আর স্মিতার অনার্স শেষ করলো। স্মিতার শেষ হলো, স্মিতার একটা বিয়ে ঠিক হয়ে গেল। স্মিতা তখন পাড়ার মহল্লা সবাই জানতো যে স্মিতাকে জিসান ভালোবাসে। কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা হয়েছিল দুজনের পরিবার খুব কট্টর, একজনের মুসলিম একজনের হিন্দু। এটা তো দুই পরিবারের কোনো ক্রমই সম্ভব না। একদিন যখন স্মিতার বিয়ে ঠিক হয়ে গেল, স্মিতার বাসা থেকে কার্ড জিসানের বাসা আসলো, একই মহল্লা যেত। জিসান পড়লো আর ভাবলো এটা কি করে সম্ভব, আমার চাকরি হলো না আর আমি ওকে চাই, ওকে ছাড়া তো আমি বিকল্প অন্য কোনো কল্পনাই করতে পারি না, ওকে আমি চাই, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তখন মোবাইলের যুগ ছিল না, মোবাইল এরপর আর কয়েক বছর পরে মোবাইল এসেছিল, মোবাইলের যুগ ছিল না। তখন একই মহল্লা স্মিতা জিসানের সাথে গোপনে দেখা করলো, জিসান আসলে আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জিসান বলল স্মিতা আমিও পারবো না, আসলে আমরা এখন কি করব, আমাদের দুই পরিবারে মেনে নেবে না, আমাদের দুই পরিবার কোনো ক্রমেই মানবে না। স্মিতা বলল জিসান চল আমরা কোথাও পালিয়ে চলে যাই। জিসান বললো যে আমার তো এখনো চাকরি হয়নি, আমি তোমাকে কি খাওয়াবো, আর আমি তো কি খাওয়াবো। আবার জিসান ভাবতেছে আমি তো তোমাকে ছাড়া বাঁচতেও পারবো না। ঠিক আছে, স্মিতার কথা জিসান রাজি হয়ে গেল। একদিন বিয়ের 2 দিন আগে তারা এক সুযোগে তারা পালিয়ে গেল। বাংলাদেশের একটি দূর একটি মফস্বল শহরে তারা অবস্থান করলো। সেখানে তারা শহরের শেষ প্রান্তে একটা গ্রাম্য পরিবেশের, শহরের শেষ প্রান্তের শহরতলির একটা গ্রাম্য পরিবেশে তারা 2টি কামরা নিয়ে ভাড়া নিল, এবং জিসান বেশ কিছু টাকা সে নিয়ে নিয়েছিল। স্মিতাকে ঘরে রেখে সে শহরে বেরিয়ে যেত চাকরি খুঁজে। এরকম প্রতিদিন জিসান শহরে বেরিয়ে যেত চাকরি খোঁজার জন্য। ইতিপূর্বে তারা বিয়ে করেছে। বিয়ে করার সময় স্মিতা জিসানকে বলল, প্রিয়তম তুমি তো আমাকে স্মিতা হিসাবে সবসময় ডাকো, তাকে নতুন কোনো কি নাম দিবা? না স্মিতা, আমি তোমার নতুন নাম আমি দিতে পারবো না, তবে তোমাকে আমি স্মিতা থেকে মিতা বলে ডাকতে পারি। হ্যাঁ ঠিক আছে, সেটা প্রিয়তমা, তোমাকে আমি মিতা বলে ডাকতে পারি, এতটুকু, আর পারবো না, এটা সে বলল। একদিন এইভাবে চলতে চলতে 2 মাস পেরিয়ে গেল। জিসানের টাকা প্রায় শেষ হয়ে আসলো। জিসান স্মিতাকে বললো আমার তো টাকা প্রায় শেষ, আমরা কি চলবো, দেখি আমাদের ভাগ্যে কি আছে। জিসান শহরের অলি গলি বিভিন্ন জায়গা, বিভিন্ন অফিস, ব্যাংক, পাড়া, বিভিন্ন জায়গায় প্রাইভেট বেসরকারি চাকরি খুঁজতে একটা চাকরি সে পেয়ে গেলো। ভালো একটা চাকরি পেয়ে গেলো। তখন তার সাথে তার সার্টিফিকেট ছিল, সেগুলো শো করলো, সে চাকরি হয়ে গেলো, একটা প্রাইভেট জব হলো তার। সে আগামী পরদিন থেকে সে জয়েন করবে। তাকে বেশ স্যালারি নির্ধারণ হলো, তাকে একটা অ্যাডভান্স দিয়ে দেওয়া হলো, বেতনের স্যালারি অর্ধেক তাকে অ্যাডভান্স দেওয়া হলো। জিসান মনের খুশিতে তার চাকরি হয়ে গেলো। সে মার্কেটে গিয়ে স্মিতার জন্য সে নতুন জামা কাপড় ক্রয় করলো, এবং তার প্রিয় দই মিষ্টি সে ক্রয় করলো। সে তখন রাত একটু 8টা-9টা বেজে গেলো। ইতিপূর্বে যে কামরায় স্মিতা থাকতো, সে একটু অনতি দূরে একটা বটগাছ ছিল। স্মিতা একা একা সন্ধ্যার পর বহুদিন দেখছে সেই বটগাছে বড় লাল লাল 5-7টা বল শুধু উঠানামা করে। এই কথা সে এই 2 মাসে সে প্রায় 2-3 দিন পর সে এগুলো দেখতো, কিন্তু কখনো সে ভুলেও জিসানকে বলতো না। আর জিসান এটা সে বেশ কয়েকদিন, এই 2 মাসের ভিতরে সে প্রায় 5-7 দিন দেখেছে। এটা বিরাট বিরাট বল, বট গাছের সন্ধ্যার পরে বলগুলি উঠার নামে লাল লাল বিশাল বল, জীবনে বলগুলি স্মিতা দেখেনি। তখন জিসানের চাকরি করে জিসান
নতুন কাপড় টাপড় নিয়ে আসলো স্মিতার জন্য। আমি দই মিষ্টি নিয়ে সে গান গেতে 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 গাইতে গাইতে সে বাসা দিকে আসলো। আয়সা বলে, স্মিতা তুমি, স্মিতা বলছে না আজকে স্মিতা বলবো না, ও বলছে মিতা, মিতা মিতা তুমি দরজা খুলো, দরজা খুলো। মিতা দরজা খুলছে না। আর তখন সেই বাড়িওয়ালা পাশে পাশে একটু দূরে বাড়িওয়ালা ছিল। সেই দিন একটা বিশাল ঘটনা ঘটে গেল। স্মিতা যখন সেই লাল বল খেলা দেখতেছিল, একটি বড় বল, একটি বল তার জানালায় এসে একটা লাশ হয়ে গেল। এটা দেখার সঙ্গে সঙ্গে স্মিতা চিৎকার করে মেঝেতে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। সেই যে পড়ে রইল, সন্ধ্যার পর থেকে সে পড়ে রইল, কেউ জানে না। সেটা সেই শহরতলি গ্রাম্য পরিবেশে। তখন দরজা খুলছে না। তখন জিসান চাচাকে বলে, চাচা সে তো দরজা খুলছে, আমি কি করবো এখন? ঠিক আছে, দরজা ভেঙে ফেলো। তার দরজা সে ভেঙে ফেলে দেখে যে স্মিতা সে মেঝেতে শুয়ে রইল। তো বলে, স্মিতা স্মিতা মিতা মিতা স্মিতা। বহুবার সে তাকে বলতে 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 চিৎকার করবে, তুই কথা বল, বলে না। চাচা তাদের বাড়িওয়ালা তার হাত ধরে শুরু করে দেখলাম, আসলে জিসান সে তো মারা গেছে। জিসান একটা বিশাল চিৎকার দিয়ে সে পড়ে গেল। পরদিন স্মিতাকে কবর দেওয়া হলো। জিসান প্রায় পরের দিন তার চাকরি যাওয়ার কথা ছিল, সে জব সে অ্যাটেন্ড করে নেই। জিসান পরে চিৎকার করেছিল, সে স্তব্ধ হয়ে গেল। মানসিকভাবে সে একটা এরকম হয়ে গেল, কারোর সাথে কথা বলার অফিসে যায় না। তখন বাড়িওয়ালা বলে যে, জিসান এইভাবে আর কতদিন চলবে? তখন তার টাকা পয়সা নাই। সে আবার বাসা ফিরে আসলো। জিসান, সবাই বললো, পাড়ার সবাই এই জিসান এবং স্মিতার কাহিনী সবাই জানে, তারা ভালোবাসতো। এটা সবাই জানছে জিসানের সাথে স্মিতা পালিয়ে গেছেন। তখন তার জিসানও একমাত্র ছেলে ছিল পরিবারের, স্মিতা ওই পরিবারের একমাত্র মেয়ে ছিল। আসার পরে তার সমস্ত আত্মীয় স্বজনের সাথে জিসানকে দেখলো। জিসান মানসিকভাবে একেবারেই ভেঙে পড়লো, কোনো কথাই বললো না, শুধু চোখ দিয়ে পানি পড়ে, কিছু সে জিসান বলতে পারে না। তখন ওই পাড়ারই স্মিতার বাবা মা জেনে গেলো জিসান আসছে। তারা পরের দিন একটা মামলা ঠুকে দিল থানায়। ওই দিনই পরের দিন মামলা ঠুকে দিল। এর তৃতীয় দিনে এসে জিসানকে পুলিশ গ্রেপ্তার করলো, ওকে নিয়ে গেলো। তখন ওই জিসান কিছুই বলেন, শুধু চোখ দিয়ে একটু পানি পড়ে, বাপ মার কাছে কিছুই বলতে পারছে না। ওকে পুলিশ ধরে নিয়ে গেলো। এইভাবে জিসানের মামলা বেশ কিছুদিন চললো। অবশেষে জিসানের ফাঁসির রায় হলো। জিসান তখন তখন জেল থেকে বের করতে বলল যে তার বাপমার সাথে শেষ দেখা সে একটা করবে। বাপমার সাথে শেষ দেখাটা করতে যাচ্ছে। বাপমা সে জেল গেটে জিসানের সে কারা অভ্যন্তরে ঢুকে জিসানকে তার বাপমা তাকিয়ে রইল। জিসান একটু একটি কামরার ভিতরে জিসান, ওই জেলের ভিতরে একটি কামরা জিসান দুই হাত উপরে তুলে কি জানি বলল। তার বাপ মা তো অজরের সাথে কাঁদছে আর কাঁদছে, দুই হাত উপরে জিসান শুধু কাঁদছে। তখন মায়ের কাছে এসে বলল, মা আমি স্মিতাকে মারিনি, বলে সে ঢলে পড়ে গেল। এভাবেই আসলে মানুষের জীবনে তো কত ঘটনা ঘটে, বৈচিত্র্য ঘটনা। আবার হয়তো কোনো এক সময় কোনো একটা বিষয় নিয়ে আপনাদের হাজির হব। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।